জি24 ঘন্টা স্পেশাল 24 নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। যে ওয়াকফ আইন নিয়ে তুলকালা বাংলা গোটা দেশ, সেই আইনের কিছু কিছু জায়গায় ইয়েলো সিগন্যাল দিয়ে দিল সুপ্রিম কোর্ট। রেড নয়, ইয়েলো, হলুদ, অর্থাৎ ধীরে চলো। সম্পূর্ণ ওয়াকফ বিলে স্থগিতাদেশ না দিলেও কয়েকটি আপত্তির গুরুত্বপূর্ণ জায়গায় সুপ্রিম কোর্ট কেন্দ্রকে বলেছে আপাতত সেখানে কোনো পরিবর্তন হবে না। কিন্তু কোন কোন জায়গায় আপত্তি, ওয়াকফ জিনিসটাই বাকি অনেকেই কিন্তু ঠিকমতো জানেন না। অনেকে না জেনেই হয়তো রাস্তায় নেমেছিলেন, বা কেউ আইনে খুশি হয়েছিলেন না জেনেই। প্রত্যেকের জন্য আজকে স্পেশাল 24। সম্পূর্ণ ওয়াকফ আইনে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, তবে বেশ কয়েকটি ধারার ওপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে। কিছু প্রশ্ন তোলা হয়েছে, যার উত্তর দেওয়ার জন্য কেন্দ্রকে আপাতত 7 দিনের সময় দিয়েছে প্রধান বিচারপতির বেঞ্চ। কোনোভাবেই এখন জমির চরিত্র বদল করা যাবে না, এমনটাই জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। 5ই মে পরবর্তী শুনানি রয়েছে। এক গুচ্ছ প্রশ্ন, একাধিক বিতর্কিত বিষয়, কোথাও কোথাও অশান্তি, সব কিছু পৌঁছেছিল সুপ্রিম কোর্টে। দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ আজ এই মামলায় কেন্দ্রীয় সরকারকে বড়সড় ধাক্কা দিয়েছে। তার কারণ নতুন এই ওয়াকফ সংশোধনী আইন কার্যকর করার ক্ষেত্রে বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা বলা যেতে পারে, আবার স্থগিতাদেশ বলা যেতে পারে, ইস্যু করেছে সুপ্রিম কোর্ট। সম্পূর্ণ আইনের ওপর স্থগিতাদেশ না দিলেও একাধিক ধারা নিয়ে সুপ্রিম কোর্ট মনে করছে আপত্তির কারণ আছে। দীর্ঘদিন ধর্মীয় কাজ হয়ে চলা জমিতে ওয়াকফের অধিকার সংক্রান্ত নিয়মে বদল ঘটানো হয়েছে। ওয়াকফের একাধিক জমি নিয়ে বিতর্ক আছে, তা মেটানোর ধরনে প্রশ্ন রয়েছে। ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখায় প্রশ্ন আছে। সুপ্রিম কোর্টের প্রশ্ন, হিন্দুদের সম্পত্তি সংক্রান্ত বোর্ডে কি কোনো মুসলিমকে সদস্য হতে দেবে সরকার? এই জায়গা থেকে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে এই মুহূর্তে ওয়াকফ কাউন্সিল বা বোর্ডে কোনো নিয়োগ করা যাবে না। কোনো জমির চরিত্র বদল এখনই করা যাবে না। ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলের যে ফরমেশন সেকশন 9 এবং সেকশন 14-এ, সেটা তারা তৈরি করবে না বলে ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে। এটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়াকফ বাই ইউজার। সেই ওয়াকফ বাই ইউজার যদি ডিক্লেয়ার্ড হয়ে থাকে বা রেজিস্টার্ড হয়ে থাকে, তাহলে সেটিকে ডিনোটিফাই করবে না বা করা যাবে না। ফলে আমরা বলতে পারি যে আজকের যে এই নির্দেশের পরে যে আদালত যে আমাদের যে আর্গুমেন্ট ছিল মূলত, সেটি অন্ততপক্ষে যে অ্যাকসেপ্ট করেছে সেটা বলা যেতে পারে। तो माननीय सर्वोच्च न्यायालय को जो रेस्पोंडेंट्स यानी कि भारत सरकार ने कहा कि हम डे टू डे सुनवाई के लिए तैयार हैं। आप पूरे मामले को, चूंकि ये पार्लियामेंट का कानून है, पार्लियामेंट के कानून को आप इस तरह से स्टे नहीं कर सकते हैं। और माननीय सर्वोच्च न्यायालय ने सॉलिसिटर जनरल ऑफ इंडिया के बात को माना है और उन्होंने संशोधन को स्टे नहीं किया है। सिर्फ उन्होंने उनके 2 पॉइंट पे सॉलिसिटर जनरल के बात को रिकॉर्ड पे लेकर के और अगली तारीख 5 मई मुकर्रर कर दिया है और 5 मई से इस मामले की सुनवाई शुरू हो जाएगी। সংশোধিত ওয়াকফ আইন ইতিমধ্যেই কার্যকর, তাকে চ্যালেঞ্জ করেই একাধিক মামলা দায়ের হয়। এরকম 73টি মামলা এক করে এদিন শুনানি হয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে। নতুন আইন নিয়ে কেন্দ্রীয় সরকারকে বেশ কিছু প্রশ্ন করেছে সুপ্রিম কোর্ট। 7 দিনের মধ্যে দিতে হবে উত্তর। যদিও এই মামলার দীর্ঘ শুনানি হবে, দীর্ঘ শুনানির পর চূড়ান্ত রায় দেবে দেশের সর্বোচ্চ আদালত, কিন্তু তার আগে আপাতত এই আইনের স্থগিতাদেশ দেওয়ায় কেন্দ্রীয় সরকারের জন্য বড়সড় ধাক্কা বলে মনে করছে আইনজীবী মহল। নয়াদিল্লি থেকে ভিডিও জার্নালিস্ট সুভাষিস দাসের সঙ্গে রাজীব চক্রবর্তী, জি24 ঘন্টা। আর এবার ওয়াকফ আর এই ওয়াকফের আইন কানুন নিয়ে একটু আপনাদের বুঝিয়ে বলা যায়। আরবি ভাষায় ওয়াকাফা শব্দ থেকে এসেছে ওয়াকফ, যার মানে সম্পত্তির হাত বদল। মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহকে শ্রদ্ধা জানিয়ে ধর্ম সেবার নামে যদি কোনো সম্পত্তি দান করে, তা হবে ওয়াকফ। আর এই ওয়াকফের সম্পত্তি থাকে ওয়াকফ বোর্ডের অধীন। ওয়াকফ নিয়ে আরেকটু জানাশোনা হোক, চলুন। ইসলামিক আইনে ধর্মীয় বা সেবার কাজে উৎসর্গ করা সম্পত্তি ওয়াকফ সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। এই সম্পত্তির অন্য কোনো ব্যবহার বা বেচা কেনা করা যায় না। ওয়াকফ সম্পত্তির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকে ওয়াকফ বোর্ড। ধর্মীয় প্রতিষ্ঠানের পাশাপাশি সেবামূলক কাজে ওয়াকফ সম্পত্তি ব্যবহার করা হয়। বর্তমানে দেশের 9 লক্ষ একর জমি ওয়াকফ বোর্ডের সম্পদ।
এই সম্পদ রক্ষার নিয়মকানুন নিয়েই জারি যত জলঘোলা। কেন্দ্রীয় রিপোর্ট বলছে ওয়াকফ বোর্ড দেশের তৃতীয় বৃহত্তম জমির মালিক। সেনা আর রেলের পরেই তার জায়গা। বিজেপির অভিযোগ, এই সপ্তাহে হয়েছে গরিব মুসলমানকে বঞ্চিত করে ভোট ব্যাংক রক্ষা করতে এতদিন সেই অনৈতিক পদক্ষেপ সমর্থন করে গিয়েছে আগের সরকারগুলি। ভারতে এই ওয়াকফের ইতিহাস হাজার বছরের প্রাচীন। মুলতানের জামা মসজিদকে 2টি গ্রাম দান করেন মোহাম্মদ ঘুরি। সেখান থেকেই এই ভূখণ্ডে ওয়াকফের সূচনা। 1192 সালে তেরাইনের দ্বিতীয় যুদ্ধে রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান হেরে যান ঘুরির কাছে। দিল্লিতে প্রতিষ্ঠা হয় সুলতানি শাসনের। এরপরে দেশ জুড়ে বাড়তে থাকে ওয়াকফ সম্পত্তি। স্বাধীনতার পর ওয়াকফ সম্পত্তিকে নিয়মে বাঁধতে সচেষ্ট হয় সরকার। 1954 সালে তৈরি হয় ওয়াকফ আইন। 1995 সালে ওয়াকফ আইনে সংশোধনী আসে। বাড়ানো হয় ওয়াকফ বোর্ডের ক্ষমতা। ওয়াকফ বোর্ডের হাতে বিপুল ক্ষমতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিজেপি। তাদের অভিযোগ, ওয়াকফ বোর্ড নিয়ে গত কয়েক বছরে অভিযোগের পাহাড় জমা হয়েছে। এর মধ্যে আছে জমি দখল, ওয়াকফের সম্পত্তি বিক্রির মতো অভিযোগ। আর সেখান থেকে গরিব মুসলমানকে রক্ষা করতেই নাকি মোদী সরকারের এই উদ্যোগ, এমনটাই বিজেপির দাবি। কোনো সম্পত্তিকে ওয়াকফ হিসেবে ঘোষণার অধিকার এতদিন ছিল ওয়াকফ বোর্ডের হাতে। সংশোধনীতে ওয়াকফ বোর্ডকে একচ্ছত্র অধিকার দেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা শাসক বা তার ঊর্ধ্বতন কোনো আধিকারিকের হাতে থাকবে। বোর্ডে 2 অমুসলিম সদস্যকে রাখার কথা বলা হয়েছে। বিলের তীব্র বিরোধিতা করেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। এই বিল গণতন্ত্রের পরিপন্থী বলে সুর চড়াচ্ছে বিরোধীরা। প্রতিবাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। कि हमारा प्रॉपर्टी लेने का हक किसी का नहीं है, वैसे और किसी का प्रॉपर्टी लेने का हक हमारा भी नहीं है। सबको जीने दो, सब जियो शांति का साथ और सबको जीने दो। ये हमारा पॉलिसी है। जो माने माने, जो नहीं माने नहीं माने। মমতা সহ বিরোধীদের দাবি, এই বিল আসলে সংখ্যালঘুদের সম্পত্তি নিয়ন্ত্রণের অধিকার সরকারের হাতে নেওয়ার কৌশল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বিজেপি যেটা দাবি করছে, ওয়াকফ গরিব মুসলিমদের জন্য কোনো কাজ করেনি। ইচ্ছে মতো জমি দখল করেছে। দুর্নীতির নানান অভিযোগ বোর্ডের একাধিক কর্তার বিরুদ্ধে বারবার উঠেছে। দুর্নীতি রুখতে এই পদক্ষেপ বলে কেন্দ্রের তরফে দাবি করা হচ্ছে। কিন্তু নতুন যে আইন আনা হলো, তার মধ্যে বেশ কয়েকটা ধারা নিয়ে বিতর্ক বেড়েছে চড় করে, এবং তার মধ্যে আপত্তি তুলেছে বিরোধীরা। আপত্তি তুলেছেন ইসলাম ধর্মাবলম্বী মানুষরা। ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট বা সংক্ষেপে উম্মিদ। এই নয়া উম্মিদেই যত বিতর্ক। পুরনো আইনের একাধিক ধারায় পরিবর্তন করা হয়েছে। আগে যে কেউ চাইলে সম্পত্তি ওয়াকফ করতে পারতেন। নতুন আইনে অন্তত 5 বছর কেউ ইসলাম ধর্মাচরণ করলে তবেই ছাড়পত্র মিলবে। ওয়াকফ বাই ইউজার বা ব্যবহারকারীর দ্বারা ওয়াকফ বাতিল করা হয়েছে। সঠিক নথির মাধ্যমেই জমি হস্তান্তর করতে পারবে ওয়াকফ বোর্ড। সঠিক নথি ছাড়া কোনো জমি ওয়াকফ নিজেদের বলে দাবি করতে পারবে। একজন সার্ভে কমিশনার ছিলেন। সার্ভে কমিশনারের আওতায় সম্পত্তি খতিয়ে দেখা হতো। নয়া আইনে এই দায়িত্ব পালন করবেন জেলা শাসক। জেলা শাসকের রিপোর্ট মানতে হবে ওয়াকফ বোর্ডকে। এই জায়গায় বিরোধীদের প্রশ্ন, মামলা যদি ওয়াকফ বনাম সরকার হয়, জেলা শাসক নিরপেক্ষ আদৌ থাকবেন?
ওয়াকফের জমি সরকারিভাবে দখলের আশঙ্কা করছেন বিরোধীরা। বিরোধীদের যুক্তি, ওয়াকফ চাইলেই জমি আগেও হাতিয়ে নিতে পারত না, একজন নিরপেক্ষ সার্ভে কমিশনারকে দিয়েই তা করাতে হতো এবং তাকে সরকারি নিয়োগ করে। ওয়াকফ ট্রাইব্যুনাল নিয়ে বিজেপির যুক্তি ছিল, ওয়াকফ ট্রাইব্যুনালে সঠিক বিচার হয় না। ট্রাইব্যুনালের বিচারে সন্তুষ্ট না হলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কেউ দ্বারস্থ হতে পারে। নয়া আইনে সেই সংস্থান রাখা হয়েছে। পাল্টা বিরোধীদের দাবি, ওয়াকফ ট্রাইব্যুনালকে সরকার ধর্মীয় খাপ পঞ্চায়েত হিসেবে দেখছে। এই ট্রাইব্যুনালে সরকারি বিচারককে নিয়োগ করেন। উচ্চতর আদালতে যাওয়ার সংস্থান আগেও ছিল। তবে সবথেকে বিতর্কিত যে ধারা, ওয়াকফ বোর্ডে অমুসলিমদের রাখার বিষয়টি। নয়া আইনে কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে অমুসলিমরা থাকতে পারেন। 22 সদস্যের কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলে 4 জন অমুসলিম থাকতে পারেন। রাজ্য ওয়াকফ বোর্ডের 11 সদস্যের মধ্যে 3 জন অমুসলিম থাকতে পারেন। ওয়াকফ কাউন্সিলে 2 জন মহিলা মুসলিম রাখার সংস্থান রাখা হয়েছে। বাসমান্দা মুসলিমদেরও রাখার সংস্থান আছে। বিরোধীদের পাল্টা অভিযোগ, এটা তো ধর্মে হস্তক্ষেপ করা। মন্দিরের ট্রাস্টিতে যদি শুধু হিন্দুরাই থাকে, ওয়াকফ কাউন্সিল বা বোর্ডে কেন অমুসলিমরা থাকবেন? মন্দির ট্রাস্টিতেও কি দলিতদের রাখা যাবে? বিজেপির পাল্টা যুক্তি, অমুসলিমদের জমির ওপর ওয়াকফ নিজের অধিকার জাহির করতে পারলে ওয়াকফে অমুসলিম থাকা সমস্যা কোথায়? তাদের দাবি, ওয়াকফ নিয়ে ইসলামের সুস্পষ্ট ধারণা আছে, ওয়াকফ বোর্ড নিয়ে নয়। গরিবদের জন্য ওয়াকফ বোর্ড কোনো কাজ করে না বলে দাবি সরকার। পাল্টা ধর্মীয় স্বাধীনতার হস্তক্ষেপে সুর চড়াচ্ছে বিরোধীরা। ওয়াকফ সম্পত্তি দখলের চক্রান্তের অভিযোগেও চড়ছে সুর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। আমি আরেকবার ওয়াকফ বাই ইউজার একটু সহজভাবে বলে দিই। বিষয়টা হলো এটা, ধরা যাক এইখানে দীর্ঘদিন ধরে একটা কবরস্থান রয়েছে কিংবা একটা মসজিদ রয়েছে, এখানে ধর্মাচরণ হয়, ইসলাম ধর্মাচরণ হয়। এইটা দীর্ঘদিন যদি এইভাবে চলতে থাকে এখানে, তাহলে এটা বাই ডিফল্ট ওয়াকফ বোর্ডের আওতায় চলে আসবে। বিরোধীরা বলছে এভাবে যদি, এগুলোর তো কাগজপত্র হয় না, এত দীর্ঘদিনের জিনিস, কাগজপত্র কোথায় পাওয়া যাবে? এই কাগজপত্র না দেখানোর জন্য তাহলে কি এটা সরকার দখল করবে? বিজেপির দাবি, না, নতুন কোনো যদি এরকম জমির সংক্রান্ত বিষয় সামনে আসে সেই ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে। এখন কিসে কি হবে তা নিয়ে তর্ক রয়েছে, সে বিষয় চলতে থাকবে। তবে আপাতত একটা, যারা এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন করছিলেন তাদের একটা স্বস্তি মিলেছে। তবে নয়া আইনের বিরুদ্ধে কিন্তু তারা এখনো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন, আইন যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন তারা। কি বলছেন আন্দোলনকারীরা, শোনাই আপনাদের। সরকার তো বাইরের, তো এটা ব্রিটিশ গভর্নমেন্ট নেই কি বাইরে থেকে এখানে এসে শাসন করছে। আমাদেরই লোক, হতে পারে ওনাদের বিচারধারা আলাদা আছে, আমাদের বিচারধারা আলাদা আছে, কিন্তু আমাদেরই লোক, আমাদের দেশের লোক যদি এইরকম কাজ করেন, রাত্রিবেলা 2টোর সময় যদি এসে মানে লোকসভাকে খুলে যদি একটা বিলকে অ্যাক্ট করিয়ে দেওয়া হয়, আর তারপরে একদিনের মধ্যে যদি আমাদের প্রেসিডেন্ট সাহিবা যে ওখানে সিগনেচার করে দেবেন, এটা তো মানে মানানো আনএক্সপেক্টেড আছে। দেখুন, একটু গভর্নমেন্ট পথ সেটা চেয়েছে, তার জন্য 7 দিন দেওয়া হয়েছে ওনাদেরকে নিজের পথ রাখার জন্য। কিন্তু আমরা এই 7 দিন এটা নেই, এটা পুরো বিলই বাতিল করতে হবে। 7 দিন কেন 1995-এর যে বিলটা আছে, যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে 2013 যে অ্যামেন্ডমেন্ট, তো এই বিজেপি গভর্নমেন্ট সাপোর্ট করেছিল। আর যেরকম আমরা বলছি সবসময় থেকে কি এই বিলটা সম্পূর্ণভাবে আনকনস্টিটিউশনাল। লড়াই চলবে, এটা নৈতিক জয় নয়, আমরা এটা জয় মানছি না। আমরা তো লড়াই করব, এন্ড পর্যন্ত করব। যতদিন গভর্নমেন্ট এই বিলটা তুলবে না, আমরা লড়াই করব। আমাদের অধিকার আছে, ডেমোক্রেটিক কান্ট্রি আছে, আমরা এহতেজাজ করব, রাস্তায় নামবো। গভর্নমেন্টকে দরকার ছিল স্কলার্সকে নিয়ে, ইসলামিক স্কলার্সকে নিয়ে এইটা একটা ডিসকাশন, কি এই বিল নিয়ে আসার দরকার আছে কিনা। আমরা কোনোদিন গভর্নমেন্টকে অ্যাপ্লাই করেছি কি ওয়াকফ আনসিকিউর আছে, আপনি ওয়াকফ বিল নিয়ে আসুন, এটা অ্যামেন্ডমেন্টের দরকার আছে, আপনি অ্যামেন্ডমেন্ট করুন। প্রপার্টি ইজ গিফট বাই আওয়ার হেরিটেন্স, ওকে, এটা গিফট করা হয়েছিল। আপনি হঠাৎ এসে বলবেন না 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 এই জমিন যা গিফট করেছে শেষ। এটা গিফট করেছিলাম আল্লাহকে, এই জমি আমাদের আল্লাহর জমিন, এই জমিন আপনি নিতে পারবেন না। কলকাতা সংখ্যালঘু মানুষ বলছেন, মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা কলকাতায় এক্সিকিউটিভ মেম্বার্স রয়েছেন তারা বলছেন যে এই লড়াই চলবে, আদালতে তো চলছেই, আদালতের বাইরেও চলবে। এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্টে যেভাবে সরকারকে একটার পর একটা ক্ল্যারিফিকেশন দিতে হয়েছে, এটা দেওয়ার প্রয়োজনীয়তাই হতো না যদি এই বিলটা
সংসদের উভয় কক্ষে পেশ করা এবং রাষ্ট্রপতিকে সই করানোর আগে সর্বমহলে সর্বসম্মতিক্রমে একটা আলোচনা করে নেওয়া যেত, তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না, এমনটাই মনে করছেন কলকাতার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, কলকাতা। তবে আলোচনা যে হয়নি তা কিন্তু নয়, দীর্ঘ আলোচনা হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে, আর সেই আলোচনা নিয়ে একের পর এক রাজনৈতিক নাটক হয়ে গিয়েছে। মনে থাকবে আপনাদের, গত বছর অক্টোবরে জেপিসিতে আলোচনা এত ঝামেলা হয়েছিল যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাকি কাঁচের গ্লাস ঠুকে দিয়েছিলেন, একেবারে হাত কেটে রক্তারক্তি কাণ্ড। গত 8ই আগস্ট লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু। তার আগে জেপিসিতে আলোচনা নিয়ে বিরোধীদের অভিযোগ ছিল আলোচনায় তাদের গুরুত্ব দেওয়া হতো না, এমনকি বিলে তারা যে যে জায়গাগুলো আপত্তি করেছিলেন যখন বিল পেশ হলো তখন তাতে গুরুত্বও দেওয়া হয়নি। ফলে এই আলোচনা এবং আলোচনা নিয়ে নাটক চলেছিল বিস্তর। আর এই বিল যখন পাশ হয়ে গেল, আইনি লড়াই তো চলছে, কিন্তু তার আগে আমরা কি দেখলাম? তুমুল প্রতিবাদ, তারপর অশান্তি, হিংসা। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, ধুলিয়ান, সুতি হোক বা ভাঙড়, একাধিক জায়গায় অশান্তি। এখনও মালদায় মুর্শিদাবাদের অশান্তি কবলিত এলাকায় ঘর ছাড়ারা ত্রাণ শিবিরে, আর এ নিয়ে রাজনীতির তুলকালাম চলছে। আজ মুর্শিদাবাদের ঘর ছাড়াদের নিয়ে রাজভবনের সুকান্ত মজুমদার রাজ্যপালের সঙ্গে কথা বলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তারপর বললেন আজকেই তিনি মুর্শিদাবাদ যাবেন। না যাওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী, যদিও এখনো পর্যন্ত খবর রাজ্যপাল যাবেন সম্ভবত কালকে। আমি তো যাবো ঠিক টাইমে, এখনই আমি যাওয়া মানে, তাহলে আমি গেলে অন্যরা কেন যাবে না? আইন তো ক্যানট বি ডিসক্রিমিনেটেড বিটুইন ওয়ান টু অ্যানাদার। আমি অ্যাপিল করব মাননীয় রাজ্যপাল মহাশয়কে, প্লিজ ওয়েট ফিউ ডেজ মোর। আমাদের স্টেট উইমেন কমিশনও যেতে চেয়েছিল, তাদেরও আমরা বলেছি ওয়েট ফিউ ডেজ মোর, কিছুদিন অপেক্ষা করুন, আগে ওদের মধ্যে কনফিডেন্সটা বিল্ড আপ হোক। That is a request. That request of the Chief Minister will be taken in all its seriousness. I don't want to comment more on that. রাজ্যপাল কখন যাবেন, সেখানে গিয়ে কি বক্তব্য রাখেন সেটা থাকবে। আর ওয়াকফ অশান্তির পর মুর্শিদাবাদের দুই ছবি দেখাবো আপনাদের। একদিকে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ধুলিয়ান, শামশেরগঞ্জের একাংশ, অন্যদিকে এখনও কার্যত অন্ধের চেহারা রতনপুর, ঘোষপাড়া, জাফরাবাদের মতো হিংসা বিধ্বস্ত এলাকাগুলিতে। এই পরিস্থিতিতে ত্রাণ নয়, ত্রাণ পরে হবে, কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প চাইছেন আক্রান্তরা। ছবি দেখে বোঝার উপায় নেই এটা একই জেলার দুই অংশ। ওয়াকফ অশান্তির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। ধুলিয়ান, শামশেরগঞ্জের একটা বড় অংশে দোকানপাট খুলেছে, রাস্তায় গাড়ি টোটোর দেখা মিলছে, পথে ঘাটে মানুষের ভিড় বলে দিচ্ছে একটু হলেও কমেছে আতঙ্ক। কিন্তু এর একেবারে উল্টো ছবি রতনপুর, ঘোষপাড়া, জাফরাবাদ, বেদবোনা, দিঘরির মতো এলাকায়, যেখানে হিংসার আগুন সবচেয়ে বেশি জ্বলেছে। এইসব জায়গায় এখনো যেন অঘোষিত বন্ধ, রাস্তাঘাট প্রায় জনমানব শূন্য। দিন কয়েক আগে লুট হওয়া দোকানগুলির শাটার খোলারও সাহস পাননি স্থানীয়রা। পুড়ে যাওয়া বাড়ি, তার সঙ্গে সঙ্গে হামলার জোরে খোকলা হয়ে যাওয়া এই সমস্ত দোকানপাট কবে খুলবে, কবে স্বাভাবিক ছন্দে ফিরবে তারা, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত জানা নেই। ইতিমধ্যে প্রশাসনের শীর্ষস্তর থেকে আক্রান্তদের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। ওয়াকফ অশান্তিতে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিলিও শুরু করে দিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু এখনো আতঙ্কে থাকা গ্রামবাসীরা ত্রাণ নয়, চান কেন্দ্রীয় বাহিনীর স্থায়ী ক্যাম্প।
আমরা দেখতে পাচ্ছি যে ট্রাঙ্ক দেওয়া হচ্ছে, যারা তাদের যে সমস্ত জিনিসপত্র এখানকার বাসিন্দারা তারা রাখতে পারেন সেই ট্রাঙ্ক দেওয়া হচ্ছে। সেই ট্রাঙ্কের মধ্যে বেশ কিছু রিলিফ মেটেরিয়াল রয়েছে, মুড়ি, চাল, তার সঙ্গে সঙ্গে তেলের প্যাকেট, দুধের প্যাকেট, টর্চ এবং একটা করে হ্যারিকেন দেওয়া হচ্ছে, যাতে আপাতভাবে তারা তাদের যে জীবন জীবিকা সেটাকে নির্বাহ করতে পারে। এবং সেই জন্যই সরকারের তরফ থেকে প্রত্যেক দিন প্রত্যেকটা গ্রামে ভিজিট করা হচ্ছে। আমরা এতে সন্তুষ্ট নাই, আমাদের কেন্দ্র সরকারের ক্যাম্প চাই, আমাদের ছেলে মেয়েকে বাঁচাতে হবে। বাড়িতে কি করবো? মানুষের আত্মা না থাকলে, জীবন না থাকলে সে বাড়ি দিয়ে কি হবে? তার জন্য আমরা ক্যাম্প দেবো সারা জীবনের জন্য। একদিকে ছন্দে ফেরার ইঙ্গিত, অন্যদিকে লন্ডভন্ড বাড়ি হাতড়ে পুরনো জীবন খুঁজে পাওয়ার চেষ্টা। এক মুর্শিদাবাদের মধ্যেই দুই মুর্শিদাবাদের কাহিনী। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি24 ঘন্টা। ওয়াকফ আইন নিয়ে যখন শুনানি চলছিল, সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে যে এই যে অশান্তির ঘটনা, এতে তারা উদ্বিগ্ন। কেন্দ্রের তরফে বলা হয়েছে এই ধরনের অশান্তি, হিংসা, চাপ সৃষ্টি করার একটা স্ট্র্যাটেজি হয়ে গিয়েছে। ওয়াকফ আইনে ইয়েলো সিগন্যাল গ্রিন হয় কবে নজর থাকবে, কিন্তু আমরা চাইব অশান্তিতে রেড সিগন্যাল থাকুক বরাবর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।